প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি এখন ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র পঞ্চম অধ্যায় বাগর্থ এর পাঠ উপস্থাপন করব। তো বাগর্থ শব্দটির অর্থ কি, বা বাগর্থ শব্দটি দ্বারা কি বোঝায়? বাগর্থ শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বিষয়টি এরকম হবে: বাক যোগ অর্থ, অর্থাৎ কথা বলার অর্থ। অর্থাৎ আমরা বাক্যের মধ্যে বিভিন্ন শব্দ বিভিন্নভাবে ব্যবহার করে থাকি, এইগুলোর অর্থগত দিক আলোচনা করাই হচ্ছে বাগর্থ অধ্যায়ের মূল কথা। অর্থাৎ আমরা শব্দগুলো কোন অর্থে কিভাবে ব্যবহার করি তাই হচ্ছে বাগর্থ। বাগর্থে শব্দের অর্থের আলোচনা করা হয়। তো বাগর্থের তোমাদের এই অধ্যায়ের প্রথম যে অংশ সেখানে বলা আছে সমশব্দ। তোমরা এর আগের বিভিন্ন শ্রেণীতে এই বিষয়গুলো অন্য নামেও দেখে এসেছে, হয়তো সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ নামে। অর্থাৎ একই রকম উচ্চারণ, বানান ভিন্ন হতে পারে কিন্তু অর্থ আলাদা। অর্থাৎ উচ্চারণ এক কিন্তু অর্থ আলাদা। যেমন আমরা যদি বলি আষাঢ়ে আষাঢ় নামে, এই বাক্যের মধ্যে দেখো বলেছি আষাঢ়ে আষাঢ় নামে। অর্থাৎ দেখো প্রথমে একটি শব্দ ব্যবহার করলাম আষাঢ়, পরে আরেকটি শব্দ ব্যবহার করলাম আষাঢ়। তো এইখানে এই আষাঢ় মাসের নাম আর এই আষাঢ় বৃষ্টি। আশা করি তোমরা বুঝতে পেরেছ, উচ্চারণ একই রকম, বানান দুটো আলাদা। এই ধরনের শব্দগুলোকেই আমরা বলি সমশব্দ। তোমরা খেয়াল করো সমার্থ শব্দ। সমার্থ শব্দটি দ্বারা আমরা কি বুঝি? সমার্থ মানে সম অর্থ, অর্থাৎ সমান অর্থ প্রকাশ করে। বিষয়টা এরকম, উচ্চারণ যাই থাক, শব্দ যাই থাক, কিন্তু একটি কমন বা একটি সাধারণ অর্থ প্রকাশ করে। যেমন তোমরা এখানে দেখো প্রথম যে সারি হাত, হস্ত, ভুজ, বাহু, সবগুলোর অর্থই হাত সম্পর্কিত। দ্বিতীয়তে দেখো চোখ, নেত্র, নয়ন, চক্ষু, আখি, সবগুলোই চোখ বা দৃষ্টি ইন্দ্রিয় বোঝাচ্ছে। তৃতীয়ত দেখো আকাশ, বোম, শূন্য, নভ, আরো হতে পারে গগন, গগন, আসমান, আসমান, এরকম। অর্থাৎ একটি বিষয় বা বস্তু বোঝাতে যে যে শব্দ ব্যবহৃত হয় তার প্রত্যেকটিকে বলা হয় সেই শব্দের প্রতিশব্দ। আর এই ধরনের শব্দকেই আমরা বলি সমার্থক শব্দ। সমার্থক শব্দ দেখলাম। সমার্থক শব্দে আমরা দেখেছি যে অনেকগুলো শব্দ কিন্তু তার একই অর্থ। কিন্তু এখানে আমরা দেখব যে যে শব্দ ঠিক তার সম্পূর্ণ বিপরীত একটা অর্থ। অর্থাৎ আমরা যা বলবো তার বিপরীত। যেমন আমি যদি বলি উঁচু, তাহলে বিপরীতে কি থাকে? নিচু। আসমান, বিপরীতে থাকে জমিন। অর্থাৎ বিপরীতার্থক শব্দে সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ পায় কোন শব্দের। এখন আমরা বিপরীতার্থক শব্দ যদি আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো, বা উদাহরণ যদি দেই তাহলে দেখতে পাই যে কি রকম বিপরীতভাবে অর্থগুলো প্রকাশ করে। যেমন উঁচু সমান নিচু, ছোট বড়, লাভ ক্ষতি,
আকাশ, পাতাল। এখন একটা কথা বলে রাখি, সেটা হলো বিপরীত শব্দের ক্ষেত্রেও অর্থগত একটা সৌন্দর্য আসলে প্রয়োজন। দেখো, আমরা প্রথমে বোধহয় বলেছিলাম যে আসমান, জমিন। তো আসমান আর আকাশ একই অর্থ প্রকাশ করে, কিন্তু আমরা আসমানের ক্ষেত্রে বিপরীত হিসেবে ব্যবহার করলাম হচ্ছে জমিন, আর আকাশের ক্ষেত্রে ব্যবহার করলাম পাতাল। অর্থাৎ এরকম সৌন্দর্য রেখে আমাদের বিপরীত শব্দগুলো করতে হবে, অর্থাৎ সম্পূর্ণ বিপরীত যাতে অর্থ প্রকাশ করে এবং তার সাথে যাতে সৌন্দর্য রক্ষিত হয় সে বিষয়টি আমাদের খেয়াল করতে হবে। আমাদের এর পরবর্তী আলোচনার বিষয় হচ্ছে রূপক। রূপকার্থ অর্থাৎ রূপক অর্থ প্রকাশ করা। রূপক কি জিনিস? রূপক হচ্ছে একটার রূপে আরেকটাকে প্রকাশ করা। যেমন আমরা একটা প্রবাদ শুনেছি, যদি হয় সুজন তেঁতুল পাতায় 9 জন। রূপকের আলোচনা করেছিলাম, তো সেখানে একটা প্রবাদের কথা বলেছি, যদি হয় সুজন তেঁতুল পাতায় 9 জন। তো 9 জন মানে 9 জন। এখন বলতে চাওয়া হচ্ছে যে যদি স্বভাব চরিত্র ভালো হয় তাহলে সকলে মিলেমিশে বসবাস করতে পারে। এখন কথা হচ্ছে এইখানে একটা শব্দ ব্যবহৃত হয়েছে তেঁতুল পাতায়। তো আমরা এই তেঁতুল পাতায় শব্দ দ্বারা কি আসলে তেঁতুল পাতায় বুঝলাম? আসলে তা না, এর একটা রূপকার্থ আছে। এই তেঁতুল পাতা মানে আমরা বুঝে নিলাম স্বল্প স্থানে থাকার, 9 জনের থাকার মতো স্থানে 9 জন থাকতে পারে, অর্থাৎ মিলেমিশে বসবাস করতে পারে। তাহলে এই তেঁতুল পাতায় এখানে শব্দটি আলাদা একটা অর্থ প্রকাশ করেছে, অর্থাৎ স্বল্প স্থান বা সামান্য স্থান এরকম অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে শব্দের এরকম অর্থ প্রকাশ করাকেই বলা হয় রূপক। দ্বিরুক্ত শব্দ। দ্বিরুক্ত শব্দ। দ্বি মানে 2, দ্বি যোগ উক্ত, দ্বিরুক্ত অর্থাৎ 2 বার উক্ত হয়েছে যা। এখন অনেক সময় শব্দের 2 বার ব্যবহার করে থাকি, তার নানা প্রয়োজনে হতে পারে। সব বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য কিংবা বাড়তি বা বেশি বোঝানোর জন্য আমরা অনেক সময় অনেক শব্দই 2 বার ব্যবহার করতে পারি। এখন এই দ্বিরুক্ত শব্দ কিভাবে ব্যবহার করব, আমরা বাক্যে কেমন ব্যবহার করি? এখানে দুটো উদাহরণ দেখো। দেখেছো? তার কবি কবি ভাব। কবি কবি। আমার জ্বর জ্বর লাগছে, এখানে জ্বর জ্বর। এই বিষয় দুটি দেখো, দ্বিরুক্ত শব্দ যদি আমরা ব্যবহার করি তাহলে একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশিত হয়, 2 বার ব্যবহার করলে তার অর্থটা অন্যরকম হয়ে যায়। কেমন? দেখেছো তার কবি কবি ভাব। এইখানে একটু ব্যঙ্গ, উপহাস অর্থ প্রকাশ পেয়েছে, অর্থাৎ আমরা এই কথা বলে কাউকে উপহাস করে থাকি। তাহলে শব্দটি যখন, কবি শব্দটি যখন 2 বার ব্যবহার করা হয়েছে তখন সেখানে আমরা বুঝছি কাউকে উপহাস বা ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করছি। আমার জ্বর জ্বর লাগছে, এইখানে দেখো নরমালি জ্বর শব্দটি একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ পায়, যখন আমরা জ্বর জ্বর ব্যবহার করি তখন আর সেই অর্থটি থাকে না। অর্থটি কেমন হয়ে যায়? অর্থাৎ জ্বর জ্বর বলতে আমরা বুঝবো হালকা জ্বর, অর্থাৎ আমার জ্বরের ভাব আমার গায়ে। তাহলে এইরকম ভাবে দ্বিরুক্ত শব্দ একটি বিশেষ অর্থ প্রকাশ করে। আমাদের এখনকার আলোচনার বিষয় পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ কি? পরিভাষা কি? তো আমরা সাধারণত বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা এরকম অর্থে ব্যবহার করে থাকি। তোমাদের দৃষ্টিতে স্বাভাবিকভাবে মনেই হবে যে ইংরেজি থেকে বাংলা শব্দগুলোই হচ্ছে পারিভাষিক শব্দ। আসলে পুরোপুরি তা নয়। বিষয়টা কেমন?
অর্থাৎ কোন ধরনের ইংরেজি শব্দের বাংলা রূপ পারিভাষিক শব্দ সে বিষয়টা আমাদের একটু জানতে হবে। আসলে যে শব্দগুলো সুদূর অতীত থেকে দীর্ঘকালের পরিক্রমায় বাংলায় ব্যবহার হয় সেই শব্দগুলোর ইংরেজি রূপের সেই শব্দগুলোর যদি দ্বারাই ইংরেজি রূপের বাংলা করা হয় তাহলে আমরা তাকে পারিভাষিক শব্দ বলি না। যেমন কাউ এর অর্থ যদি গরু বলি তাহলে এটা পারিভাষিক শব্দ আমরা বলছি না। তারপরে পেনকে যদি কলম বলি পারিভাষিক শব্দ হয়তো বলবো না। তারপরে হ্যান্ডকে হাত, এগুলো পারিভাষিক শব্দ নয়, এগুলো জাস্ট শব্দার্থ। তাহলে পারিভাষিক শব্দ আসলে কোনগুলো? পারিভাষিক শব্দ হচ্ছে সেগুলোই যে শব্দগুলো বাংলা ভাষায় আগে থেকে প্রচলিত ছিল না, কিন্তু সেই শব্দগুলো প্রয়োজনের পরিপ্রেক্ষিতে বাংলায় ব্যবহার করতে হয়েছে। সেই ধরনের শব্দ যখন বাংলায় আমরা নিজেরা তার বাংলা রূপ তৈরি করে নিয়েছি তাকে বলা যায় পারিভাষিক শব্দ। যেমন মোবাইল, মোবাইল এর বাংলা রূপ কখনোই বা মোবাইল ফোনের বাংলা রূপ কখনো বাংলা ভাষায় প্রচলিত ছিল না। যখন মোবাইল ফোন আসলো তো ইংরেজি থেকে আমরা তাকে মুঠোফোন নামে নামকরণ করলাম। তো এইরকম ক্ষেত্রটাই হচ্ছে পারিভাষিক শব্দ। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষের ক্ষেত্রে যত ইংরেজি শব্দ নতুন প্রচলিত হয়েছে সেই শব্দগুলোর বাংলা পরিভাষা তৈরি করে নেওয়া হয়েছে, এই ধরনের শব্দই হচ্ছে পারিভাষিক শব্দ। আমরা যদি বলি ডিবেট, বিতর্ক, এজেন্ডা, এজেন্ডা আলোচ্য সূচি, আলোচ্য সূচি, এই যে ইংরেজি যে শব্দগুলো পড়লাম এই শব্দগুলো যুগের প্রয়োজনে বিশেষ প্রয়োজনে আমাদের ভাষায় এসেছে এবং আমরা সেগুলোর যে বাংলা রূপ তৈরি করে নিয়েছি তাকে আমরা বলতে পারি পারিভাষিক শব্দ বা পরিভাষা। এরপরে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে বাগধারা। বাগধারা, তো বাগধারা বিষয়টা কি? আমরা এর আগে দেখলাম রূপক, সেখানে বলেছিলাম যে শব্দের অভিধান অতিরিক্ত মানে অভিধানের বাইরে গিয়ে যখন বিশেষ অর্থ প্রকাশ করে তাকে আমরা বলেছিলাম রূপক। তো এইখানে আমরা দেখতে পাবো যে কিছু বাক্য বন্ধনী হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো বাক্য বাক্যাংশ কিংবা বিশেষ শব্দ যখন অভিধানের বাইরে গিয়ে বিশেষভাবে কোনো অর্থ প্রকাশ করা যায় যেগুলো সাধারণ অর্থে আমরা ব্যাখ্যা করতে পারি না, যদি সাধারণ অর্থে সেগুলো ব্যাখ্যা করতে যাই তাহলে অর্থ পাল্টে গিয়ে তার অর্থের ধারা বজায় রাখতে ব্যর্থ হয়, অর্থাৎ সেই শব্দ বাক্যবন্ধনীটি বা শব্দটি তার যথাযথ অর্থ প্রকাশ করতে পারে না, সেক্ষেত্রে বাক্যটি একটা ব্যর্থ বাক্য হতে বাধ্য যদি আমরা তার সাধারণ অর্থ শাব্দিক অর্থ হিসেবে তাকে নিয়ে নিই। আবার এমনও আছে সেখানে যদি আমরা বাগধারার অনেক সময় শব্দ পরিবর্তন করে দিই তাহলেও তার যথাযথ অর্থ প্রকাশ পায় না। যেমন অরণ্যেরোদন, এই অংশটির যদি সাধারণ অর্থ আমরা হিসেব করি তাহলে সেটা হবে বনে ক্রন্দন। অরণ্যে মানে বনে, রোদন মানে ক্রন্দন, বনে ক্রন্দন। কিন্তু আমরা যখন ব্যবহার করব বাক্যে তখন এটাকে আমরা বনে ক্রন্দন অর্থে যদি ধরি বা ব্যবহার করি তাহলে এই অংশের যে স্বাভাবিক অর্থ তাকে অস্বীকার করা হবে, অর্থাৎ বাক্যটি সৌন্দর্য পূর্ণ অর্থ প্রকাশ করবে না। এই অরণ্যরোদন শব্দটি বা অরণ্যরোদন অংশটি আমরা এখানে নিষ্ফল আবেদন অর্থে ব্যবহার করব। আর এই ধরনের শব্দ বা বাক্য বন্ধনীকেই আমরা কি বলতে পারি? বাগধারা। অর্থাৎ আমরা এরকম বিশেষ অর্থ প্রকাশকারী বাক্য বন্ধনীগুলোকেই বা শব্দগুলোকেই আমরা বলতে পারি
বাগধারা। তো আমরা এই বাগর্থ অধ্যায়ের শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। তো এই অধ্যায় থেকে তোমাদের কিছু বাড়ির কাজ থাকবে, যেটা তোমরা পরবর্তীতে তোমাদের বিষয় শিক্ষককে দিয়ে যাচাই করে নেবে। তোমাদের যে বাড়ির কাজগুলো দেয়া হলো, এখানে দেয়া হয়েছে 5টি শব্দের 3টি করে সমার্থক শব্দ বা প্রতিশব্দ, 5টি শব্দের বিপরীত শব্দ আর 5টি শব্দের পারিভাষিক শব্দ। এগুলোকে তোমরা তোমাদের খাতায় তুলবে এবং সমাধান করে পরবর্তীতে তোমাদের বিষয় শিক্ষককে দেখাবে এবং তাদের কাছ থেকে যাচাই করে নেবে। তো আজকের এই পাঠটি তোমরা কিশোর বাতায়নে দেখতে পাবে, উপভোগ করতে পারবে।